সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে শর্টে বলা হয় এসআইপি। অনেকেই আছেন যারা এসআইপিতে লগ্নি করেন, এক ধরনের মিউচুয়াল ফান্ড, সেখানে তারা লগ্নি করেন। হাতে একটু বেশি টাকা এসে গেলে সেখানে রাখাই ভালো। বাজারের ওঠানামা বা ওঠা পড়ার সঙ্গে নির্ভর করে কত টাকা ঘরে আসবে, কত কম টাকা ঘরে আসবে। একটা নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন সবাই। তো দুর্নীতির টাকা, চাকরির দুর্নীতির টাকা, সেই টাকা নিয়ে সব ওই এসআইপিতে ঢেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। তদন্ত করতে গিয়ে তো সেরকমই রিপোর্ট উঠে আসছে, কিভাবে প্রত্যেকবার চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছেন, নিয়ে খেপে খেপে কিভাবে এসআইপিতে সেই টাকা লগ্নি করেছেন। তদন্তকারীদের হাতে কি নথি আছে, কি তথ্য আছে? অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, কেন তদন্তকারীদের অনুমান যে এই দুর্নীতির যাবতীয় টাকা তার ভবিষ্যতের কথা ভেবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ঢুকিয়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা? দেখো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যে প্ল্যানে আদতে টাকা জমা দেওয়ার কথা বা টাকা রাখার কথা ছিল চাকরি প্রার্থী যারা চাকরি পাওয়ার পর সরকার থেকে পারিশ্রমিক যে বেতন পাবেন তা থেকে, কিন্তু সেটা হলো না। উল্টে যারা চাকরি বিক্রির কারবার বা নেটওয়ার্ক খুলে বসেছিলেন, যেমন জীবনকৃষ্ণ সাহা এই মুহূর্তে ইডি কাস্টাডিতে, তিনি চাকরি বিক্রির টাকা লগ্নি করেছেন এসআইপিতে। এই তথ্য প্রমাণ উঠে এসছে ইডি আধিকারিকদের হাতে। 2019 সালের জানুয়ারি মাসে একজন চাকরি প্রার্থী তিনি যোগাযোগ করেছিলেন এই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে। তিনি চাকরি পাবেন এই আশাতেই যোগাযোগ করেছিলেন এই জীবনকৃষ্ণের সাথে। 11.5 লক্ষ টাকা 3টি ধাপে তিনি দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রথম ধাপে টাকা তিনি জমা করেছিলেন হচ্ছে জীবনকৃষ্ণের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয় ধাপের টাকা 2 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন জীবনকৃষ্ণের শ্যালক গোপীনাথ মণ্ডলকে, এবং গোপীনাথ মণ্ডল সেই 2 লক্ষ টাকা হাতে পাওয়ার পর তা জমা করেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খোলা বা ব্যাংকে একটি এসআইপি তিনি ওপেন করেছিলেন বা এসআইপি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেখানে সেই 2 লক্ষ টাকা লগ্নি করেছিলেন। এইভাবেই একাধিক টাকা, চাকরি বিক্রির টাকা এসআইপিতে লগ্নি হয়েছে এমন তথ্য প্রমাণ হাতে আসছে ইডি আধিকারিকদের। সেক্ষেত্রে কতগুলো এসআইপি অ্যাকাউন্ট রয়েছে, কত টাকা লগ্নি হয়েছে, কারণ এসআইপিতে শুধু লগ্নি করেছে এমনটা নয়, পুরো পরিকল্পনা করা হয়েছে এসআইপিতে টাকা লগ্নি করা, অর্থাৎ নগদে তারা যে টাকাটা পেতেন সেই টাকা এসআইপিতে লগ্নি করা, এসআইপিতে কয়েক বছর সেই টাকা রাখার পর সেখান থেকে সেই টাকা তুলে নিয়ে জমি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য হাতে সিডি আধিকারিকদের। অদ্ভুত ব্যাপার, অমিতের কথা সূত্র ধরেই বলি, অদ্ভুত ব্যাপার। যখনই কেউ একটা সরকারি চাকরি পেয়ে যান, মনে হয় এবার তার এই নিশ্চিন্ত জীবনে কিছুটা যদি সুখের মুখ দেখতে হয় তাহলে ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে হবে। আর তার জন্য ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডে বা এই ধরনের এসআইপিতে তারা টাকা রাখতে শুরু করেন, টাকা জমিয়ে জমিয়ে ভবিষ্যতে যাতে সেই টাকা কাজে লাগে। অথচ ভেবে দেখুন, যিনি চাকরি চুরির অভিযোগ, যার বিরুদ্ধে, টাকা দিয়ে চাকরি পাওয়া যায় যার কাছে, টাকা দেওয়া হচ্ছে তাকে, আর সে সেই টাকা জমিয়ে রাখছে এসআইপিতে তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তদন্তকারীরা তো সেরকমই বলছেন, কিন্তু টাকা কত দিতে হতো হিসেব আছে। যে সে যা খুশি দিলে হবে না, রীতিমতো রেট চার্ট আছে। কোন শ্রেণীর জন্য, কোন ক্লাসের জন্য কত টাকা কিভাবে দিতে হবে, সব ফিক্সড। দেখুন, হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবনকৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি, চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ।
কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের দুই ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং ৩,৮০০ প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি, 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছেই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। কোনো ওকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সব করে আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। আর এই মায়া সাহা তৃণমূল কাউন্সিলর সাঁইথিয়ার জীবন কৃষ্ণ সাহার পিসি হাজিরা দিলেন ইডির দপ্তরে। তার কাছ থেকে কি কি জানতে চাওয়া হলো, কতক্ষণ হলো তিনি ভিতরে রয়েছেন জানবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, কখন তিনি পৌঁছলেন, কি কি নথি আনতে বলা হয়েছিল, তার কাছে কি কি জানতে চাওয়া হয়েছে? দেখো, সকাল ঠিক 11:30 নাগাদ একেবারে যে জীবন কৃষ্ণ সাহা, সেই জীবন কৃষ্ণ সাহার যে পিসি অর্থাৎ মায়ারানী সাহা, তিনি কিন্তু একেবারে ইডির সদর দপ্তরে এসেছেন এবং 5.5 ঘন্টা প্রায় অতিক্রান্ত। এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। তার কারণ, তার যে বাড়িতে যখন তল্লাশি করা হয়েছিল 4.5 ঘন্টা ধরে, সেখানে যে নথি উদ্ধার হয়েছিল, যে ডকুমেন্টস উদ্ধার হয়েছিল এবং জানা গেছিল 4 কোটি টাকা তার এবং তার স্বামীর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এই টাকার উৎস কিভাবে লেনদেন হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকা কিনা এবং জীবন কৃষ্ণ সাহার মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়েছিল বলে এমনটাই ইডি জানতে পেরেছিল। সেই কারণে তাকে ব্যাংক ডিটেলস থেকে শুরু করে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এই সমস্ত নিয়ে কিন্তু ইডি দপ্তরে এসেছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে 2018 সাল থেকে 2025 সাল, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তার অ্যাকাউন্টে কিন্তু এই সময়ের মধ্যেই 4 কোটি টাকার লেনদেন হয়েছিল। অন্যদিকে তার সম্পত্তির যে উৎস, সম্পত্তির পরিমাণ যে বৃদ্ধি পেয়েছিল, এই সম্পত্তির উৎস কোথা থেকে, নিয়োগ দুর্নীতির এই টাকার মাধ্যমে কি জীবন কৃষ্ণ সাহা এই সম্পত্তির উৎস কিনেছিলেন, এই সমস্ত বিষয় নিয়েই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। জমির দলিল থেকে শুরু করে বেশ কিছু নথি নিয়ে তিনি এসেছেন এবং তিনি যখন সদর দপ্তরে ইডি ঢোকেন সেই সময় কিন্তু একেবারে এই সমস্ত কথা তিনি অস্বীকার করছেন। কিন্তু অন্যদিকে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিপুল পরিমাণ সম্পত্তি থেকে শুরু করে যে অ্যাকাউন্ট সম্পৃক্ত 4 কোটি টাকা যে লেনদেন সম্পর্কিত তথ্য মনে করা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার মাধ্যমেই কিন্তু নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু একেবারে লেনদেন হয়েছিল এবং এই যে 5 বছরের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছিল, এই সবটাই কিন্তু এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণে তাদের কিন্তু বয়ান ইতিমধ্যে ইডির পক্ষ থেকে লিপিবদ্ধ করা হচ্ছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে এই প্রত্যেকটি জিনিস যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং আর কারোর অ্যাকাউন্টের পরিবারের মাধ্যমে কিন্তু টাকা খাটানো হয়েছিল কিনা বা নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন হয়েছিল কিনা, এই গোটা যাবতীয় বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারই পাশাপাশি ইডির পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজন হলে একেবারে জীবন কৃষ্ণ সাহা যদি ইডি হেফাজতে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত মায়ারানী সাহা মায়ারানী সাহা কি বলছেন একবার শোনা যাক। টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। আমি জোর গলায় বলছি। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, আবার গল্প আছে সব। পরিবারের সদস্যদের না, সদস্যদের দেন না জোর গলায় বলছি নাই, জোর গলায় বলছি জীবন কৃষ্ণ টাকা নয়। এটা কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিলেন? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না কিচ্ছু হয়নি। 4 কোটি টাকা আমাকে দেখাইছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গেছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। খবর এবার সুপ্রিম কোর্টের নয়াদিল্লি থেকে। এসএসসিকে ফের একবার ভৎসনা করলো সুপ্রিম কোর্ট। 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে
অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে। কারা অযোগ্য তা জানাতে হবে। কেন এতদিন ধরে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসএসসি। 7 দিন সময় দেওয়া হচ্ছে। কোর্টের পর্যবেক্ষণ, বহু মানুষের জীবন নষ্ট করেছে এই অযোগ্যরা। তাদের তালিকা দিতে গড়িমসি কেন? 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে দিতে হবে এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশেই। ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, উইলফুল ডিসওবিডিয়েন্স হয়েছে, আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী 2 তারিখ সেই মামলা আছে কন্টেম্প। বিষয়টা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরাসরি আর কিন্তু দুর্নীতির ফলে শিকার। সুতরাং এক্ষেত্রে সরকারের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর প্রাথমিক দায়িত্ব ছিল সরাসরি দুর্নীতিগ্রস্তদের লিস্টটা প্রকাশ করে দেওয়া। তারা করেননি, চালাকি করছিলেন। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন করতেই হবে। এখন আমার নিজের ধারণা এখনো সরকার এটা করবে না, কেন হয়তো দুর্নীতিকে বাঁচাতে চায়, আরো অনেক কায়দা কানুন করার চেষ্টা করবে, শেষ পর্যন্ত ধবাস করে মুক্ত করে পড়বে, এই আর কি। সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না যে কারা টেন্টেড কারা নট টেন্টেড। এসএসসির কাছে তথ্য থাকলে এসএসসির উচিত সেইটা বার করে দেওয়া। যদি অন্য কোনো কারণে এসএসসি অপারগ হয় তাহলেও সেটা পরিষ্কার করে সুপ্রিম কোর্টকে বলতে হবে। তবে থিওরিটিক্যালি আমি একটা কথা বলি, সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদ্ধপরিকর। নিয়োগ রেজাল্ট আটকাতে মামলার অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস ছিল, সেই সমাবেশ থেকে বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ছাত্রদের কথা বলেন তারাই মামলা করেন, তোপ দাগলেন মমতা। রাজনৈতিকভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো।